সুন্দর সবাইকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়গুলো আসলে আমাকে এক্সেস মেডিকেল স্কুল থেকে ঠিক করে দিয়েছে। তোমাদের ভাইবার এবং রিটেনের কিছু কোশ্চেন, তো অনেকগুলো কোশ্চেন আছে আমাদের, হয়তোবা আরো ৩-৪টা বা ৫টা ক্লাস লাগতে পারে পুরোটা শেষ করতে। আমি আজকে যতটুকু সম্ভব একটু আলোচনা করার চেষ্টা করছি। আর শুরুতে একটা কথা বলে নিই যে যেহেতু এটা রিটেনের এবং ভাইবার কোশ্চেন রিলেটেড কথাবার্তা, এখানে আমি জাস্ট যে কথাগুলো বলবো এটা হলো একটা গাইডলাইন। হ্যাঁ, তোমরা যদি এর চেয়ে ভালো, এর চেয়ে বেটার কিছু লিখতে পারো তাহলে আরো ভালো। যে যত ভালো লিখবে, ভালো বলতে পারবে, সে বেশি নাম্বার পাবে। আমি জাস্ট শুধু একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে ভাইবার কিছু কোশ্চেন আছে, সেটা হলো ডিপ্রেশন রিলেটেড কিছু কোশ্চেন। ডিপ্রেশন রিলেটেড কোশ্চেনের মধ্যে প্রথমে যেটি বলেছে যে ফিচার্স অফ ডিপ্রেশন। আমরা ডিপ্রেশনের যখন লেকচার নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ক্লিনিক্যাল ফিচার অফ ডিপ্রেশন। তারপরেও একটু বলি, ডিপ্রেশনের ফিচার যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এনি 5 অফ দ্য ফলোইং 9, মানে 9টার ভিতরে যে কোনো 5টা থাকতে হবে। 9টার ভিতরে 5টার মধ্যে প্রথমে যেটি আমরা বলেছিলাম যে লো মুড বা ডিপ্রেসড মুড, এরপরে ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ প্লেজার, তারপরে ইনসোমনিয়া অথবা হাইপারসোমনিয়া, তারপরে হচ্ছে লস অফ অ্যাপেটাইট অথবা এক্সেসিভ অ্যাপেটাইট, এটি হতে পারে। তারপরে ওয়েট গেইন হতে পারে, ওয়েট লস হতে পারে। তারপরে হোপলেসনেস একটা হতে পারে। আরেকটা হচ্ছে সুইসাইডাল আইডিয়া। তো এর ভিতর থেকে যে কোনো 5টা বা তার বেশি সিমটম থাকতে হবে মোর দেন 2 উইকস, তাহলে আমরা এটাকে বলবো ডিপ্রেশন। আর অনেক সময় আবার এভাবেও জিজ্ঞাসা করে যে ডিপ্রেশনের কিছু ফিজিক্যাল সিমটম বলো। তো ডিপ্রেশনের ফিজিক্যাল সিমটম যদি বলে স্যাররা, তাহলে এভাবে জিজ্ঞাসা করতে হবে যে অ্যানোরেক্সিয়া হতে পারে, অথবা ইনক্রিজড অ্যাপেটাইট হতে পারে, হাইপারসোমনিয়া হতে পারে, অথবা ইনসোমনিয়া হতে পারে, ওয়েট গেইন হতে পারে, ওয়েট লসও হতে পারে। আর যদি সাইকোলজিক্যাল সিমটম কি কি, সাইকোলজিক্যাল সিমটমের ভিতরে আমরা যেটি বললাম একটু আগে, যে লো মুড হতে পারে, হোপলেসনেস হতে পারে, তারপরে হচ্ছে সুইসাইডাল আইডিয়া হতে পারে, তারপরে হচ্ছে অ্যানহেডোনিয়া বা ল্যাক অফ ইন্টারেস্ট হতে পারে, ল্যাক অফ প্লেজার হতে পারে। এগুলো সাইকোলজিক্যাল সিমটম বা সাইকোলজিক্যাল ফিচার অফ ডিপ্রেশন। সেকেন্ডলি, নেম অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের ক্লাসিফিকেশন আমরা আলোচনা করেছি। অ্যান্টিডিপ্রেসেন্ট ক্লাস ড্রাগের মধ্যে যে ক্লাসগুলো, সেগুলোর মধ্যে প্রথম আসে হলো এসএসআরআই, সেরোটোনিন, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর। তারপরে আসে মোনোঅ্যামাইনো অক্সাইডেজ ইনহিবিটর। তারপরে আসে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এরপরে নিউয়ার ড্রাগস কিছু আছে। আর এসএনআরআই, সেরোটোনার্জিক নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর। এগুলো হচ্ছেন সেরোটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এসএনআরআই। তো এই ড্রাগগুলোর কিছু নাম বলতে হবে, যেমন এসএসআর এর ভিতরে সার্টালিন, ফ্লুঅক্সেটিন, সিটালোপ্রাম, এসসিটালোপ্রাম, এগুলো বলতে পারি আমরা। মোনোঅ্যামাইনো অক্সাইডেজ ইনহিবিটরটা আমরা সাধারণত খুব বেশি ব্যবহার করি না, পারগাইলিন, ক্লোরগাইলিন, এগুলো বলতে পারো। তারপরে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে আমরা ব্যবহার করি অ্যামিট্রিপটাইলিন, তারপরে হচ্ছে গিয়ে নট্রিপটাইলিন, তারপরে ইমিপ্রামিন, ক্লোমিপ্রামিন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এসএনআরআই এর ভিতরে যেগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে মিট্রাজাপিন, তারপরে হচ্ছে ভেনলাফাক্সিন, ডেসভেনলাফাক্সিন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজড ইন ওপিডি, এগুলো আসলে স্যাররা জিজ্ঞেস করে ভাইভাতে যে তুমি আসলে ক্লাস করো কিনা বা ক্লিনিক্যাল ক্লাসে ছিলে কিনা, আউটডোরের পেশেন্ট দেখেছো কিনা, এগুলো জানার জন্য। যদি বলে যে আমরা খুব কমনলি ইউজ করি আউটডোরে অ্যান্টিডিপ্রেসেন্ট, এরকম কিছু নাম বলো, তাহলে প্রথমে বলবা ফ্লুঅক্সেটিন, এরপরে বলবা সার্টালিন, তারপরে সিটালোপ্রাম, এসসিটালোপ্রাম এবং মিট্রাজাপিন, এই 5টা নাম একদম প্রথমেই বলবা। আর এছাড়া আমরা যদি আরো জিজ্ঞাসা করে তখন বলবা তুমি যে অ্যামিট্রিপটাইলিন, তারপরে আমরা ক্লোমিপ্রামিন, এগুলো ব্যবহার করি। টিসিএ পয়জনিং, টিসিএ পয়জনিং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং এবং কিউটি প্রলঙ্গেশন হয় ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং এ। এই কোশ্চেনটা যেভাবে স্যাররা করেন যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের যদি ওভারডোজ হয় বা পয়জনিং হয়, তাহলে এই পেশেন্ট কোথায় ভর্তি হবে, ইমার্জেন্সিতে আসার পর কোন ওয়ার্ডে ভর্তি হবে, এটা স্যাররা জানতে চায় যে তুমি এই কিউটি প্রলঙ্গেশনের ব্যাপারটা জানো কিনা, এটা জানার জন্য। তো যদি এরকম কোশ্চেন আসে তাহলে বলতে হবে যে স্যার এই পেশেন্ট অবশ্যই প্রথমে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হবে। কেন কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হবে? কারণ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং এর বা ওভারডোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম যেটি যেটি পেশেন্টের জন্য ফ্যাটাল হতে পারে, সেটা হচ্ছে কিউটি প্রলঙ্গেশন। পেশেন্টের ডিসরিথমিয়া হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে কিউটি প্রলঙ্গেশনের কারণে। তো এই কারণে পেশেন্টকে প্রথমে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি করাবো, সম্ভব হলে সিসিইউ এ, করোনারি কেয়ার ইউনিটে।
আর কি করতে হবে, পেশেন্টকে আমাদের মনিটর করতে হবে রিপিটেডলি, রেগুলার ইন্টারভেলে আমাকে ইসিজি মনিটর করতে হবে এবং কিউটি প্রলঙ্গেশনটা অবজার্ভ করতে হবে। আর হচ্ছে এখানে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিব সিমটোমেটিক, সে পয়জনিং নিয়ে আসলে পেশেন্ট যে সিমটোমেটিক ট্রিটমেন্ট সেগুলো দিব। তবে সাধারণত এই কিউটি প্রলঙ্গেশনের জন্য আমরা সোডিবাই কার্ভ দিতে পারি, অথবা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা ডোপামিন এগুলো আমরা দিতে পারি। অ্যান্টি ডিসরিথমিক যে ড্রাগগুলো সেগুলো ব্যবহার করতে পারি। সিজোফ্রেনিয়া রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে, প্রথমে ডিফাইন সিজোফ্রেনিয়া আসলে এভাবে জিজ্ঞাসা করতে পারে, অনেক স্যার জিজ্ঞাসা করেন, তবে সিজোফ্রেনিয়ার ফিচারগুলো কি কি এগুলো আসলে সাধারণত বেশি জিজ্ঞেস করা হয়। তো যদি বলে যে ডিফাইন সিজোফ্রেনিয়া, সেক্ষেত্রে বলতে পারো ইটস এ ক্রনিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার characterized by delusion, hallucination, disorganized behavior, and usually with impaired insight. এই কথাটা স্যাররা আসলে শুনতে চায় যে সিজোফ্রেনিয়াতে ইনসাইট লস্ট হতে পারে পেশেন্টের। তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি। সিজোফ্রেনিয়ার ক্রাইটেরিয়া আমরা বলেছিলাম যে ৫টার ভেতরে যে কোনো ২টা ক্রাইটেরিয়া থাকতে হবে অ্যাটলিস্ট ফর 6 মান্থ। ৫টার মধ্যে ২টা ক্রাইটেরিয়া কি? কোন ৫টা? একটা হচ্ছে ডিলুশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ, তারপরে নেগেটিভ সিম্পটম। এই ৫টার ভিতরে যে কোনো ২টা সিম্পটম থাকতে হবে অ্যাটলিস্ট ফর 6 মান্থ ডিউরেশন হইতে হবে। তাহলে এটা হচ্ছে সিজোফ্রেনিয়ার ক্রাইটেরিয়া। সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট কি যদি জিজ্ঞাসা করে, যদি ভাইভাতে জিজ্ঞাসা করে সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট কি, তাহলে প্রথমেই যে অ্যান্সারটা দিবা সেটা বলবা যে স্যার অ্যান্টিসাইকোটিক। বেশি কথা বলার দরকার নাই, অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিক বলার পরে হয়তো বা স্যার এখান থেকে অন্য কোশ্চেন করতে পারে, অ্যান্টিসাইকোটিকের ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করতে পারে, টিপিক্যাল অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক কি কি আছে কিছু নাম জিজ্ঞাসা করতে পারে, সেটা আসতে পারে। আর যদি বলে যে ঠিক আছে অ্যান্টিসাইকোটিক আর কি করতে পারি, তখন তুমি বলতে পারো যে স্যার প্রথমে আমাকে পেশেন্টের যদি কমপ্লায়েন্স ভালো না থাকে, পেশেন্ট যদি ওষুধ খেতে না চায় বা ওষুধ খাওয়ানো না যায়, বা পেশেন্ট যদি তার নিজের এবং চারপাশের পরিবেশের জন্য হার্মফুল বা ডেঞ্জারাস হয়, অর্থাৎ পেশেন্ট ভায়োলেন্ট পেশেন্ট, নিজের জন্য বা তার চারপাশের মানুষের জন্য সে ডেঞ্জারাস মনে হচ্ছে, তাহলে আমরা পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন করতে পারি। এবং হসপিটালে অ্যাডমিট করার পরে আমরা কি করব, প্রথমে তার যেটি আমরা খুব কমনলি করে থাকি, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যাদেরকে তাদেরকে এক্সপ্লেন করতে হবে তাদের ডিজিজের নেচার কি, কি ডিজিজ, এর ট্রিটমেন্ট আমরা কি অপশন রাখবো সেগুলো। এবং যদি আমাদের মুখে ওষুধ খাওয়ানো সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা প্যারেন্টারাল যেগুলো অ্যান্টিসাইকোটিক, যেমন হচ্ছে গিয়ে আমরা হ্যালোপেরিডল দিব, এর সাথে কোসাইক্লিডিন দিতে পারি। এছাড়া অন্যান্য অ্যান্টিসাইকোটিক আমরা ব্যবহার করতে পারি ইনজেক্টেবল ফর্মে। তো এটি হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। নেমস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস, যে কথাটি বললাম যে অ্যান্টিসাইকোটিক ড্রাগের প্রথমে যেটি জিজ্ঞাসা করতে পারে যে ড্রাগের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে দু ধরনের ক্লাসিফিকেশন, একটা হলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক বা ক্লাসিক্যাল অ্যান্টিসাইকোটিক, আর একটা হচ্ছে নিউয়ার অ্যান্টিসাইকোটিক বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক বা ক্লাসিক্যাল কি কি আছে, যেমন হ্যালোপেরিডল আছে, তারপরে আমরা ব্যবহার করি ফ্লুফেনাজিন ব্যবহার করি, ট্রাইফ্লুওপেরাজিন ব্যবহার করি, তারপরে ক্লোরপ্রোমাজিন ব্যবহার করি, এগুলো। আর অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক কি কি? অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের ভিতরে আমরা খুব কমনলি ইউজ করি হলো ওলানজাপিন ব্যবহার করি, রিসপেরিডন ব্যবহার করি, অ্যারিপিপ্রাজল ব্যবহার করি, আর এছাড়া আমরা অনেক সময় ক্লোজাপিন ব্যবহার করি, কুইটিয়াপাইন ব্যবহার করি, এগুলোর নাম বলতে হবে। সাইড ইফেক্ট অফ ড্রাগস। সাইড ইফেক্ট অফ ড্রাগস বলতে আসলে এখানে যেটি মিন করেছে সাইড ইফেক্টস অফ অ্যান্টিসাইকোটিক। তাহলে অ্যান্টিসাইকোটিকের সাইড ইফেক্ট কি কি আমরা পড়েছি। অ্যান্টিসাইকোটিকের সাইড ইফেক্টের মধ্যে প্রথম যে সাইড ইফেক্টটা আসতে পারে সেটা হলো এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট। এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টের ভিতরে তিনটা জিনিস, ট্রেমর, রিজিডিটি আর হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া। এছাড়া আর কি হতে পারে, আমাদের ডিস্টোনিয়া হতে পারে, অ্যান্টিসাইকোটিকের জন্য ডিস্টোনিয়া হতে পারে, তারপরে হচ্ছে হাইপার স্যালাইভেশন হতে পারে। এরপরে অ্যান্টিসাইকোটিকের কারণে আমাদের যেটা হতে পারে যে হাইপারসোমনিয়া হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে অ্যাপেটাইট বেড়ে যেতে পারে অ্যান্টিসাইকোটিকের কারণে। এরপরে হচ্ছে যদি ডিসলিপিডিমিয়া হতে পারে অ্যাপেটাইট বাড়ার কারণে, ওয়েট গেইন হতে পারে অ্যান্টিসাইকোটিকের জন্য। এই সাইড ইফেক্টগুলো কমন যে সাইড ইফেক্টগুলো সেগুলো আমাদেরকে বলতে হবে। আচ্ছা, সিনারিও অফ দ্য পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম সাইকোসিসের সিনারিও আসলে আসতে পারে যেভাবেই দিক না কেন। পোস্টপার্টাম সাইকোসিসে পেশেন্টের যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে সবচেয়ে কমন একটা হিস্ট্রি থাকবে, পেশেন্টের একটা চাইল্ড বার্থের হিস্ট্রি থাকবে। এবং পোস্টপার্টাম পিরিয়ডের মধ্যে
এই পেশেন্টের যে সাইকিয়াট্রিক সিমটমগুলো এটা পোস্টপার্টাম পিরিয়ডের ভিতরে আসবে। যেমন হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড আমরা বলি যে 42 ডেজ অর্থাৎ 6 উইকস অর্থাৎ ডেলিভারির 6 উইকের মধ্যে সাধারণত এই সিমটম দেখা দিবে। কি কি সিমটম দেখা দিতে পারে? সেই সিজোফ্রেনিয়ার যে সিমটমগুলো আমরা বলেছিলাম ওইগুলাই, যে ডিলিউশন হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, ডিসঅর্গানাইজড স্পিচ বা ডিসঅর্গানাইজড বিহেভিয়ার হতে পারে, অথবা নেগেটিভ সিমটম। এগুলো থাকবে, কিন্তু অনসেটটা হবে পোস্টপার্টাম পিরিয়ডে। এটাই হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিসের মেইন সিনারিও। আচ্ছা, এক্সাম্পল অফ ডিলিউশন। হ্যাঁ, এক্সাম্পল অফ ডিলিউশন। আর এরপরে আরেকটা ডিলিউশনের চ্যাপ্টারে সেখানেও এই কোশ্চেনটা আছে যে ডিলিউশনের ক্লাসিফিকেশন। ডিলিউশনটা কি এর ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে, যে ডিলিউশন হচ্ছে একটা বিলিভ উইদাউট ফার্ম আনশেকেবল বিলিভ উইদাউট অ্যান অ্যাডিকুয়েট গ্রাউন্ড। তাহলে কি কি ডিলিউশন হতে পারে? ডিলিউশন অফ পারসিকিউশন হতে পারে। একটা উদাহরণ যদি দিতে বলে, স্যার ডিলিউশন অফ পারসিকিউশন কি জিনিস? যে পেশেন্ট হ্যাজ দ্য ফিয়ার অফ বিং হার্মড বাই আদার। অন্য কেউ আমার ক্ষতি করতে পারে, আমাকে মারতে পারে, আমাকে বিষ খাওয়াতে পারে, বা আমার মান সম্মান নষ্ট করতে পারে, বা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাই, আমাকে ধরে নিয়ে যেতে পারে, এ ধরনের। অথবা ডিলিউশন অফ রেফারেন্স থাকতে পারে, যে সবাই আমাকে নিয়ে সমালোচনা করছে, আড়ালে আপনাকে আমাকে নিয়ে কথা বলছে, দুইজন মানুষ যাচ্ছে দূর দিয়ে, তারা কি কথা বলছে আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস যে তারা আমাকে নিয়েই কথা বলছে। ডিলিউশন অফ কন্ট্রোল হতে পারে, যে আমি যা করছি, আমি যা বলছি, আসলে এগুলো আমি করছি না, আমাকে অন্য কেউ দূর থেকে চালাচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে, এগুলো সব অন্য কেউ আমাকে দিয়ে করাচ্ছে, এরকম হতে পারে। আবার ডিলিউশন অফ থট ব্রডকাস্টিং থাকতে পারে, যে আমি যা চিন্তা করি, আমার মাথার চিন্তাগুলো আমি কাউকে না বললেও সবাই রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে বা ওয়াইফাইয়ের মাধ্যমে সবাই জেনে যাচ্ছে। এইভাবে ডিলিউশন অফ ব্রডকাস্টিং। ক্লাসিফিকেশন আমরা পরে আসবো। আচ্ছা, এরপরে যে জিনিসটি দিয়েছে সেটি হচ্ছে রিটেন কোশ্চেন। আমরা আজকে সামান্য কয়েকটা নিয়ে আলোচনা করব। রিটেন কোশ্চেন। ইন্ট্রোডাকশন টু সাইকিয়াট্রি। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ক্লাসিফাই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তোমাকে আগে দেখতে হবে যে এই কোশ্চেনটার জন্য কত নাম্বার বরাদ্দ আছে। ক্লাসিফাই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যদি এরকম থাকে 1 নাম্বার বা 1.5 নাম্বার, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। একটা হচ্ছে নিউরোটিক ডিসঅর্ডার আর একটা হলো সাইকোটিক ডিসঅর্ডার। নিউরোটিক ডিসঅর্ডারের এক্সাম্পল কি? নিউরোটিক ডিসঅর্ডারের এক্সাম্পল যেমন হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তারপরে হচ্ছে ফোবিয়া, এগুলো হতে পারে। আর যদি যেগুলো সাইকোটিক ডিসঅর্ডার সেগুলোর ভিতরে আমরা লিখতে পারি যে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এগুলো ডিলুশনাল ডিসঅর্ডার। এখন এই ক্লাসিফিকেশন যেটি, যে আসলে সাইকোটিক এবং নিউরোটিক, এই ক্লাসিফিকেশনটা এখন আসলে আর ওইভাবে ব্যবহার করা হয় না। এখনকার ক্লাসিফিকেশনগুলো একটু অন্যভাবে সাইকিয়াট্রিতে ব্যবহার করা হয়। যদি নাম্বার একটু বেশি থাকে, 2 বা 2.5 এরকম যদি থাকে বা তার বেশি থাকে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু ICD-10 অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ ডিজিজ 10th ভার্সন, যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি। যেমন এটা তোমরা আসলে অনলাইনে বা ICD-10 এর যে সফটওয়্যার পাওয়া যায় ওইটার ভিতরেও পাবা। আমি জাস্ট একটু বলি যে প্রথমটা হচ্ছে F0, 10টা ভাগে ভাগ করেছে এখানে ICD-10 এ। তার ভিতরে F0 যে কোড সেটি হচ্ছে অর্গানিক ইনক্লুডিং সিম্পটোমেটিক অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার। F1 মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার ডিউ টু ইউজ অফ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স। F2 হচ্ছে সিজোফ্রেনিয়া, সিজোটাইপাল অ্যান্ড ডিলিউশনাল ডিসঅর্ডার। F3 হচ্ছে মুড বা অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। F4 হচ্ছে নিউরোটিক, স্ট্রেস রিলেটেড অ্যান্ড সোমাটোফর্ম ডিসঅর্ডার। F5 behavioral syndromes associated with physiological disturbance and physical factors. F6 হচ্ছে disorders of potentially and sorry F6 হচ্ছে disorder of personality and behavior in adult person. F7 হচ্ছে mental retardation. F8 হচ্ছে disorder of psychological development. F9 behavioral and emotional disorder with onset usually occurring in childhood and adolescence. In addition, আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে আনস্পেসিফাইড মেন্টাল ডিসঅর্ডার। তাহলে নাম্বার অনুযায়ী, যে তোমার রিটেন কোশ্চেনের নাম্বার কত সেই অনুযায়ী তুমি এটা অ্যান্সার লিখবে। হোয়াট আর দ্য কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার? এটা সাধারণত 1 নম্বর বা 1.5 নম্বরের কোশ্চেন থাকতে পারে। হোয়াট আর দ্য কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার? কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আমরা যেগুলো দেখি, প্রথমে আসবে হলো সিজোফ্রেনিয়া আমরা দেখি,
তারপরে বাইপোলার মুড ডিসঅর্ডার দেখি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, মেন্টাল রিটার্ডেশন হতে পারে। তারপরে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আরো দেখি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং আরেকটা যদি আমরা বলতে চাই সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এগুলোই কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। রাইট ডাউন দ্য নেম অফ প্রেজেন্টিং প্রবলেমস ইন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। কোশ্চেনটা আসলে আমার নিজের কাছেও খুব একটা ক্লিয়ার না। রাইট ডাউন দ্য নেমস অফ প্রেজেন্টিং কমপ্লেন্টস, আসলে প্রেজেন্টিং প্রবলেম আসলে বলতে কি বুঝিয়েছে। তবে এগুলো আমরা যে সিমটমগুলো এখানে সাধারণত সম্ভবত অ্যান্সারটা হবে এরকম যে ডিলুশন একটা আমাদের প্রেজেন্টিং প্রবলেম, হ্যালুসিনেশন, ইলিউশন হতে পারে, তারপরে ডিপ্রেসড মুড হতে পারে, হ্যাঁ, তারপরে ডিলুশনের বিভিন্ন ধরনের টাইপ আছে সেগুলো হতে পারে। তারপরে আরো কিছু আমাদের আছে যেমন মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে আমাদের মেমোরির প্রবলেম হতে পারে। এগুলো সম্ভবত এখানে বুঝিয়েছে। Write down the important medical causes that can be presented with psychiatric problem. এটা আমরা এই যে অর্গানিক সাইকিয়াট্রি বা ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট মেডিকেল কজেস। তুমি যদি ডিমেনশিয়ার কজগুলো চিন্তা করো বা ডেলিরিয়ামের কজগুলো চিন্তা করো তাহলে কিন্তু এই অ্যান্সারটা তুমি দিতে পারবা। যেমন প্রথমেই আসবে হলো অ্যালজাইমার ডিজিজ, তারপরে সেরিব্রোভাস্কুলার ডিজিজ হতে পারে, তারপরে হতে পারে ইসকেমিক হার্ট ডিজিজে হতে পারে, ডায়াবেটিস মেলাইটাসে হতে পারে, তারপরে হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম এগুলোতে হতে পারে। এছাড়া কুশিং সিনড্রোমে হতে পারে মেডিকেল কন্ডিশন, হ্যাঁ, যে কোনো ক্রনিক ডিজিজে, ইভেন আমরা বলতে পারি যে এনকেফালাইটিস, মেনিনজাইটিস, হ্যাঁ, তারপরে আরো হতে পারে যে ট্রমাটিক, পোস্ট ট্রমাটিক হতে পারে, আফটার হেড ইনজুরি হতে পারে, তারপরে হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। এভাবে তুমি যদি ওই সেই ডেলিরিয়াম এবং ডিমেনশিয়ার লেকচারটা যদি একটু ফলো করো তাহলে তুমি এই কজগুলো বলতে পারবে। শর্ট নোট অফ মাস সাইকোজেনিক ইলনেস। তাহলে যে কোনো শর্ট নোটে প্রথমে যে টপিকটা থাকবে সেই টপিকের আসলে ডেফিনেশন, এটা আসলে কি সেটা তোমাকে বলতে হবে। তাহলে যদি আমরা মাস সাইকোজেনিক ইলনেস যদি বলি তাহলে মাস সাইকোজেনিক ইলনেস একটা ডিসঅর্ডার। এটা হচ্ছে র্যাপিডলি স্প্রেডিং ইলনেস, সাইন্স অ্যান্ড সিমটমস অ্যামং দ্য, এটা আমরা হচ্ছে বলি যে কোহেসিভ গ্রুপ, অর্থাৎ একটা কোহেসিভ গ্রুপের ভিতরে। যেমন কোহেসিভ গ্রুপ বলতে একটা ক্লাস, যেমন একটা ক্লাসের যদি শুরু হয় তাহলে দেখা যাবে ওই ক্লাসের সব স্টুডেন্টের শুরু হলো, কোনো একটা স্কুলের খেলার মাঠে শুরু হলো তাহলে দেখা যাবে শুধুমাত্র ওই স্কুলের সবার এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ একটা ক্লোজড একটা গ্রুপের ভিতরে যখন এই সিমটমটা খুব স্প্রেড করবে, এবং এটার আদার নেম আছে কিছু। আদার নেম কি কি আমরা বলতে পারি, যেমন মাস সোসিওজেনিক ইলনেস এটি আরেকটা নাম হতে পারে, মাস সাইকোজেনিক ডিসঅর্ডার একটা হতে পারে, তারপরে এপিডেমিক হিস্টেরিয়া বা মাস হিস্টেরিয়া, এগুলো হচ্ছে এর অন্যান্য নাম। এবং এখানে কি কি সিমটম থাকতে পারে, এখানে বহু ধরনের সিমটম থাকে। সাধারণত দেখা যায় যে ব্রিদিং ডিফিকাল্টি থাকে এখানে, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে লস অফ ফাংশন হতে পারে, লস অফ কনসিয়াসনেস হতে পারে, কনভালশন হতে পারে, তারপরে আর কি থাকতে পারে, হেডেক থাকতে পারে, ডিজিনেস থাকতে পারে, ভমিটিং হতে পারে সিমটমগুলো। এবং সাধারণত এই সিমটমগুলো there is no medical evidence on the favor of these symptoms. কোনো মেডিকেল কজ দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাবে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা কোহেসিভ গ্রুপের ভিতরে হবে, একজন থেকে এটি ধীরে ধীরে স্প্রেড করবে। এখন ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের মধ্যে প্রথম কথা হচ্ছে যে আইসোলেশন অফ দ্য এফেক্টেড পারসন। প্রত্যেকটা পারসনকে আইসোলেট করতে হবে, একজনের কাছ থেকে আরেকজনকে দূরে রাখতে হবে। এবং এই যে খবর, যে মাস সাইকোজেনিক ইলনেসের এই খবর সাধারণত দেখা যায় যে আমাদের দেশে খুব মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়, সংবাদপত্রে আসে, টেলিভিশনে আসে। এই এটা করে দেখা যায় যে সিমটমগুলো আরো বাড়তে পারে। তো এই সিমটমগুলোর কথা বলা যাবে না, পেশেন্টদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। সাইকোলজিক্যাল সাপোর্টটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট এবং এক্সপ্লেনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো আইসোলেশন, পেশেন্টের আইসোলেশন করতে হবে। আচ্ছা, ডিলুশন থেকে যে কোশ্চেন, ডিলুশনের কোশ্চেন একটু আগে আমি বললাম যে ডিফাইন ডিলুশন, এটা হচ্ছে ফার্ম আনশেকেবল বিলিফ উইদাউট এনি অ্যাডেকুয়েট গ্রাউন্ড। এটাই হচ্ছে ডিলুশনের ডেফিনেশন।
নেম দ্য ডিজিজেস হোয়ার ইট অকার্স, তাহলে এমন কিছু ডিজিজের নাম বলতে হবে যেখানে ডিলিউশন হতে পারে। প্রথমেই আসবে সিজোফ্রেনিয়া, এরপরে ডিলিউশনাল ডিসঅর্ডার, এরপরে হতে পারে সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এখানেও ডিলিউশন হতে পারে। তাহলে এই কয়টা নাম বললেই তোমাদের জন্য হবে। ডিফাইন ডিলিউশন উইথ এক্সাম্পল, এক্সাম্পলে তো বললাম যে ডিলিউশন অফ পারসিকিউশন একটা এক্সাম্পল হতে পারে, যে পেশেন্ট বিলিভস দ্যাট হি অর শি উইল বি হার্মড বাই আদার্স। তারপরে ডিলিউশন অফ কন্ট্রোল, হি অর শি ইজ বিং কন্ট্রোলড বাই আদার্স। তারপরে থট ব্রডকাস্টিং, ডিলিউশন অফ থট ব্রডকাস্টিং, দ্য পেশেন্ট বিলিভস দ্যাট হার থট ইজ বিং ব্রডকাস্টেড ওভার রেডিও, টেলিভিশন অর ওয়াইফাই অর ইন্টারনেট। তাহলে এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। ক্লাসিফিকেশন যদি বলি তাহলে আরো কিছু ডিলিউশন আছে, যেমন যেটি বললাম যে ডিলিউশন অফ কন্ট্রোল গেল, থট ব্রডকাস্টিং গেল, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, যে পেশেন্ট হ্যাজ ইনফ্লেটেড সেলফ এস্টিম এন্ড পেশেন্ট বিলিভস দ্যাট হি ইজ সামথিং বিগার দেন অ্যাকচুয়ালি হি ইজ। তো পেশেন্টের ধারণা হবে সে নিজের চেয়ে অনেক বড় কিছু। তারপরে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি গেল, ডিলিউশন অফ কন্ট্রোল, ডিলিউশন অফ থট ব্রডকাস্টিং, ডিলিউশন অফ থট উইথড্রয়াল। থট উইথড্রয়ালের মধ্যে কি আমরা বলেছিলাম যে পেশেন্টের থটটা অন্য কেউ নিয়ে নিচ্ছে মাথার ভিতর থেকে, দ্য থট ইজ বিং উইথড্রন বাই আদার্স। তারপরে থট ইনসারশন, এক্সটার্নাল থট ইজ বিং ইনসার্টেড ইনটু দ্য হেড অফ দ্য পেশেন্ট বা ইনটু দ্য ব্রেন অফ দ্য পেশেন্ট। এটা হলো ডিলিউশন অফ উইথড্রয়াল এবং ইনসারশন গেল। আর অ্যামোরাস ডিলিউশন, যে পেশেন্ট বিলিভস দ্যাট সামওয়ান ইজ ইন লাভ উইথ হিম অর হার, এটা হচ্ছে অ্যামোরাস ডিলিউশন। তাহলে এগুলো আমরা ডিলিউশনের যখন ক্লাসিফিকেশন আমরা ক্লাস পড়িয়েছি সেই ক্লাসের ভিতরে এগুলো পাওয়া যাবে। হোয়াট আর দ্য কজেস অফ ডিলিউশন, কজেস অফ ডিলিউশন আর নেম দ্য ডিজিজেস হোয়ার ইট অকার্স, এটা কিন্তু মোটামুটি একই কোশ্চেনের, মানে একই অ্যান্সার, দুটো কোশ্চেন দুই রকম ভাবে করেছে, যে কোথায় ডিলিউশন হতে পারে। সাইকোটিক ইলনেস, বিশেষ করে সিজোফ্রেনিয়া হতে পারে, ডিলিউশনাল ডিসঅর্ডারে হতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডারে ডিলিউশন থাকতে পারে, হ্যাঁ, এগুলোর জন্য হতে পারে। শর্ট নোট অন ডিলিউশন, তাহলে শর্ট নোট যদি বলে তাহলে এই সবগুলো কথা, এতক্ষণ যতগুলো কথা বললাম সবগুলো কথা মিলে তোমাকে এটা বলতে হবে। আজকে এই পর্যন্তই আলোচনা, আমরা এর পরের দিনে আরো বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনায় যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে রেখো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।